কত দাম হবে? 150 টাকা, তাই তো নাকি? খুব বেশি হলে 200 টাকা, এর থেকে তো দামি নয় এটা। কিন্তু আমি বলে রাখি আপনাদের, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটা এথিক্স আছে, নীতি আছে। এই কম্বল দেব, যাকে একটা 200 টাকার কম্বল দেব, তাকে স্টেজে তুলে তার ছবি খ্যাচাখ্যাচ করে তুলে নিয়ে সেটা পাবলিসিটি করব, ওটা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নীতির মধ্যে পড়ে না। হ্যাঁ, আমরা কম্বল দিচ্ছি, না দেখালে তৃণমূলের ওই সমস্ত কম্বল চোরেরা, ওই সমস্ত চাল চোরেরা, ওই সমস্ত বিধবা ভাতা থেকে কাটিং করে যারা আবাস যোজনার ঘর যারা মেরে দিয়েছে, 100 দিনের কাজের যারা দুর্নীতি করেছে, যারা বাচ্চাদের মিড ডে মিলের চালের পরিবর্তন করে দেয়, যারা আফানের সময় চাল চুরি করেছিল, লকডাউন পিরিয়ডে যারা চাল চুরি করেছিল, এখানে না কম্বলগুলো রাখলে তারা হয়তো একটু টিপ্পনি কাটতে পারে যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে, শীত বস্ত্র নয়, শুধু সেইগুলোর জন্য এটা রাখা। আর যারা অনেক সমাজকর্মী আছে, যারা বিভিন্ন সময়ে মানুষকে দান ধ্যান করে থাকে, তাদেরকে আরও বেশি বেশি করে ইন্সপায়ার করানোর জন্য এখানে আমাদের শুধু কম্বলগুলো এনে রেখেছি। আমরা ক্যামেরা অফ করে এলাকার যাদের যাদেরকে দেওয়ার প্রয়োজন, যারা সব থেকে গরিব মানুষ, সবাইকে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। সেই জন্যই তো রাজনীতির ময়দানে এসেছি। একটা সময় তো এই দেওয়ারই শুধু কাজ করতাম, এনজিও করতাম, কিন্তু করতে গিয়ে দেখলাম যখন আইলা ঝড় এসেছিল, আফফান ঝড়ের পরে এই হিঙ্গলগঞ্জ, এই সুন্দরবন থেকে শুরু করে কাকদ্বীপের মানুষগুলোতে কিভাবে ঘর ছাড়া ছিল, তাদের ত্রাণগুলো এই সমস্ত যাকে শাসকের যারা নেতা চামচারা আছে লুট করে নিয়েছে, তারা ত্রাণ পায়নি, তাদেরকে ত্রাণ আগামী দিনে যাতে বুঝিয়ে দেওয়া যায়, আগামী দিনে তারা যাতে এই বড় সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্যই তো এই রাজনীতির ময়দানে আসে আমাদের। এনজিও করে মানুষের যে চাওয়া পাওয়া সমাধান করা যায় না ভাই। আমাদের ক্যাপাসিটি কতটা? রাজনীতির ময়দানে আসবো, যদি ক্ষমতা আমাদের হাতে দেয় সেগুলোকে পূরণ করব। প্রতি বছর প্রায় বছরে বন্যার হচ্ছে, ঝড় আসছে, বাঁধ ভেঙে যাচ্ছে, পানি ঢুকে যাচ্ছে, আশ্রয়স্থলে নিয়ে আসছে, টাকা উঠছে, লুট হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমি সেখানে অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে তার রক্ষণাবেক্ষণ হবে। বলুন আপনারা বন্ধু যারা আছেন, সুন্দরবনের গায়ে মানুষ বা হিঙ্গলগঞ্জের মানুষ যদি এখানে থেকে থাকেন, বা মাইকের আওয়াজ যাচ্ছে, বা কাকদ্বীপের মানুষ যদি থেকে থাকেন, সাগরের মানুষ যদি থেকে থাকেন, যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয়, তাহলে ভাই প্রতি বছর বাঁধ ভাঙবে? মানুষের চাষযোগ্য জমিতে নোনা পানি ঢুকে যাবে, নোনা পানিতে যে মাছগুলো চাষ হচ্ছে সেগুলো ক্ষতি হবে। কিন্তু যদি বাঁধ না ভাগে, আমার তৃণমূলী বন্ধুদের তো লুটে খাওয়ার জায়গা থাকবে না। সুতরাং বাঁধ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করে দিলে, ঢালাই বাঁধ নির্মাণ করলে বাঁধ ভাঙবে না, আমাদের লুটাও হবে না। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, সত্যিকারের যদি মানুষের কথা ভাবেন, মানুষের জন্য যদি রাজনীতির ময়দানে আসেন, অবিলম্বে ওই বাঁধগুলোকে কংক্রিটের বাঁধ নির্মাণ করুন এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করুন, তাহলে আমার গ্রামের এলাকার মানুষজনরা আর ক্ষতিগ্রস্ত হবে না। এটাই তো বিকল্প রাজনীতি আমরা দিতে চাইছি। যখনই এটারই কথা বলছি, তখনই কি বলছে? বিজেপিকে সুবিধা করে দেবে। ও মানুষ বুঝতে পারছে কে বিজেপির সাথে উঠা বসা করছে। অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন, কি খাবেন আমাদের মাননীয়া বলে দিচ্ছেন। কত মনের কত চিন্তা ভাবনা, কত ভাবে অমিত শাহজির জন্য। অমিত শাহজি স্বাস্থ্যের কথা কত ভাবে, যে অমিত শাহজি বিজেপির একটা নেতা, যিনি সিএ নিয়ে বেশি চিৎকার চেঁচামেচি করেন, তিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবেন, কি খাওয়ানো হবে তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বলে দিচ্ছে। তাহলে উনি কি খান, কোনটা খেতে ভালোবাসেন, যদি ভালো সম্পর্ক না থাকে জানতে পারবেন ভাই। আরে ভাই আওয়াজ দিন না। আমি মুসার বাড়ি গেলে মুসা আমাকে তো আমার সাথে সেই সম্পর্কটা আছে বলি তো মুসার বাড়ি প্রথম যাবো। দ্বিতীয় কথা, মশা জানে আমি ঝাল খাই না, ঝাল কম খাই, সেই রকমই রান্না করবে। এখন মুসার বাড়ির পরিবর্তে আমি মুসার থেকে 10টা বাড়ির পরে গিয়েছি। মুসা জানে ভাইজান আসবে, ভাইজান ঝাল খেতে বেশি পারে না, তাহলে স্বাভাবিকভাবে মুসা কি বলবে? এই ভাইজান আসছে, তরকারিতে বেশি ঝাল দিবি না, কারণ ভাইজানের হাঁড়ির খবর মুসা জানে। অমিত শাহজির কি খেতে ভালোবাসে মমতা ব্যানার্জি বারবার খাইয়ে সেটা প্র্যাকটিস হয়ে গেছে। কি
হ্যালো, তো ব্যাপারটা বুঝতে পারছেন? এই কথা যখনই বলি আমাদের উপরে রাগ হয়, যখন এ কথা বলি আমাদেরকে রাগ দেখায়। তা তিনি রাগ দেখালেও আমার কিছু যায় আসে না। দেখ, যেটা বলছিলাম, আমরা আমাদের স্টেজ থেকে প্রতীকী হিসাবে আমি আমাদের এই এলাকার অঞ্চলে যারা দায়িত্বশীলেরা আছে তাদের হাতে বস্ত্র, শীত বস্ত্র দিয়ে তুলে দেব। তার সূচনা হবে আমাদের পক্ষ থেকে, এই অঞ্চল কমিটির পক্ষ থেকে 100 জন যে মানুষকে শীতবস্ত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছে, তারা ক্যামেরার আড়ালে ক্যামেরা বন্ধ করে তাদের হাতে তুলে দেবে। এই সমাজ ব্যবস্থা চাই। ভাবুন তো, আপনাকে আমাকে যদি নিতে হতো, আমি দিচ্ছি, খুব ভালো লাগছে, ক্যামেরায় ছবি উঠছে খ্যাচা খ্যাচ, ভাইজান কম্বল দিচ্ছে, কিন্তু ভাইজানকে যদি নিতে হতো কত কষ্ট লাগতো। তাহলে তাদের কথা আমরা ভাববো না? একটা শাড়ি দিচ্ছে, বাবারে এমন শাড়ি দিচ্ছে পাতলা, নিজের পরিবারের কেউ পরতে পারবে না, দুবার পরলে ছিঁড়ে বেরিয়ে যাবে, কিন্তু 4 জন মিলে ধরছে আর 8 জনকে দিয়ে ক্যামেরা করাচ্ছে 100 টাকা 120 টাকার শাড়ি দিয়ে। ও সমাজ ব্যবস্থা আমরা চাই না। যদি তোমার দেওয়ার ইচ্ছা থাকে, ওর বাক হয়ে ক্যামেরা বন্ধ করে দাও। হ্যাঁ, জানাবার প্রয়োজন আছে, কারণ এখানে অনেক আলোচনা সমালোচনা হয়, রাখো ভাই। এই সংস্কৃতি, এই কালচার আমাদেরকে আনতে হবে। আপনারা সবাই জানেন, নতুন করে আর বলতে লাগে না আমার, হাফেজ বিন নিসার আলীর আত্মত্যাগ। ওনার জন্ম 27 জানুয়ারি 1782 সালে আপনার এই বাদুরিয়ার বাগজলার, কেউ কেউ হায়দারপুরও বলে, চাঁদপুরও বলে, নারকেল বেড়েতে কেল্লা হয়েছিল। হায়দারপুরও বলে, চাঁদপুরও বলে, বা ইতিহাস পড়ে এসে বলছি, এই অন্যদের মতো গ্যাজা টেনে এসে বলিনি, শাসকের মতো। ওই জন্য বলে হাতির কত কিলো বাচ্চা, বলে না, দেখেন না হাতির কত কিলো বাচ্চা, অনেক কথা বলে দেয়। গাঁজা সেবন উনি করেননি, মানে যিনারা ওনাকে হয়তো মনে হয় এগুলো সাজেস্ট করে, তারা গাঁজা সেবন করে হয়তো বলেন। যাক, নারকেল বেরিয়ান কি জন্য বিখ্যাত ছিল সেটা আমাদের জানতে হবে। নারকেল বেরিয়া নামটা এত ফেমাস কেন? দুর্গ বানিয়েছিল, বাঁশের কেল্লা বানিয়েছিল, ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে লড়াই দেবে, সেই জন্য এত বিখ্যাত। তা আজকের এই মঞ্চ থেকে তাকে আমরা স্মরণ করছি। 19শে নভেম্বর 1831 সালে তিনি শহীদ হয়েছিলেন। 19শে নভেম্বর আমরা আপনাদের এই সাব ডিভিশনে বসিরহাটে আমরা প্রোগ্রাম করেছিলাম, এবং আজকে এখানে করে এই জায়গা থেকে আমরা একটা দাবি তুলছি, নারকেল বেরিয়া গ্রাম যেখানে তিনি বাঁশের কেল্লা করেছিলেন সেটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে, এবং হেরিটেজের জন্য যে নামস অ্যান্ড কন্ডিশন আছে সবগুলোই রাজ্য সরকারকে সাজেস্ট করতে হবে। আমরা অবাক হয়ে যাচ্ছি, রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের নামে, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বিভিন্ন স্টেশনের নামকরণ করেছিলেন, মুখ্যমন্ত্রী থাকার ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি সহ শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন মনীষীদের নামে করছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সোসাইটিতে কেউ দেশের জন্য, কেউ সমাজ ব্যবস্থার জন্য, কেউ বিভিন্ন তার ফিল্ডে তারা যারা সর্বোচ্চ দিয়েছেন তাদের কথা ভেবে রাজ্য সরকার তাদের নামকে নিয়ে বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, ভালো কথা। কিন্তু হাফেজ মির নিসার আলীর কথা ভুলে যাচ্ছেন কেন, বা ভুলিয়ে দেওয়া হচ্ছে কেন? সেই গোপীনাথ সাহার কথা ভুলিয়ে দেওয়া হচ্ছে কেন? কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখলাম মেট্রো রেলের একটা স্টেশনের নাম, মেট্রো রেল যারা করেন, রেল বিকাশ নিগম লিমিটেড, এই সংস্থার একটা কাজ চলছে, মেট্রো রেল চলছে। এরা রেলওয়ে বোর্ডকে প্রস্তাব দেয় নামের, তারপরে রেলওয়ে বোর্ড থেকে নামটা সিলমোহর হয়ে আসে। দেখলাম আমরা এই রেল বিকাশ নিগম লিমিটেড কলকাতার একটা স্টেশনের নাম এই তিতুমির নামে বিখ্যাত হাফেজ মির নিসার আলীর নামে প্রস্তাব দিয়েছেন, ভালো কথা। একজন স্বাধীনতা সংগ্রামীকে রিকগনাইজ করছে, তার আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে, তার আত্মবলিদানকে সম্মান জানাচ্ছে। কিন্তু তার পরেই দেখলাম মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, আমাদের রাজ্যের পক্ষ থেকে রেল বিকাশ নিগম লিমিটেডকে প্রস্তাব দেওয়া হচ্ছে ও তিতুমিরের নাম দেওয়া যাবে না, ওর পরিবর্তে সিটি সেন্টার 2 দাও। এখানে বোঝা যাচ্ছে উত্তর
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেমন ক্ষমতা দেখিয়ে তার নামগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই এলাহাবাদ স্টেশনের নাম থেকে শুরু করে আলিগড়ের নাম থেকে শুরু করে বিভিন্ন নাম মুছে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে মমতা ব্যানার্জি সুকৌশলে, সেই অপচেষ্টাই কিন্তু বাংলাতে চালাচ্ছে। না হলে বলুন, এক বীর যোদ্ধাকে তার নামটা যে প্রস্তাবিত নামকে কেন মুছে দিয়ে সেখানে সিটি সেন্টার 2 করা হলো? ভাবতে পারছেন না অভিসন্ধিটা কি, লুকিয়ে থাকা এজেন্ডাটা কি? আমার আগে আমাদের তাপসদা অনেক কথা বলেছেন, ও কথা আমি বললে আবার সাম্প্রদায়িক হয়ে যাব। সমস্যা ওখানে একজন আদিবাসী ভাই তার স্বজাতির যদি দাবি তোলে, জলজমি জঙ্গলের অধিকার আদিবাসীদের, 5th শিডিউল 6th শিডিউল 2006 ফরেস্ট অ্যাক্ট নিয়ে কথা বললে সেই আদিবাসীরা নাকি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। একটা মুসলমান ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বললে, সংখ্যালঘু খাতে বরাদ্দ টাকা ঠিকঠাক ব্যবহার হচ্ছে না কেন তার কথা বললে, ওবিসি তো সর্বনাশ করে দিয়েছে, তার রিজার্ভেশনে ঠিকঠাক রিজার্ভেশন মেনটেন হচ্ছে না, এ কথা বললে সে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। মতুয়া সমাজের বাপ ভাইয়েরা তাদের হরিচাঁদ গুরুচাঁদের